কলকাতা লিগ হচ্ছে বাংলার ফুটবলে, কলকাতার ফুটবলের আতুরঘর এই জায়গাটা। এক্স্যাক্টলি। একটা কথা বলতে, আপনি ইন্ডিয়া আন্ডার-20 কোচিং করিয়েছেন। আমাদের কলকাতার যে এই মুহূর্তে প্লেয়ার, আপনি এরিয়ান ক্লাবের সঙ্গে কোচিং করাচ্ছেন, এখনও আছে, আগেও ছিল, আগামী দিনেও থাকবে। এবার আপনাদের এরিয়ান টিম কেমন হলো, কতটা সম্ভাবনা আছে? যে অ্যাটলিস্ট আপনারা ভাবুন যে 3 বছরের মধ্যে ক্লাবটা আই লিগ খেলবে। এই বছর কিন্তু কলকাতা লিগে অন্তত ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান ছাড়াও অন্তত আরও 8 থেকে 10টা টিম আছে যারা বিগ বাজেটের টিম করেছে। কোয়ালিটি অফ প্লেয়ার্স, বাঙালি প্লেয়ার বিশেষ করে, কিন্তু সীমিত। আমি একটা কথা বলছি, বাংলা চিরকালই ফুটবল কোচেদের জন্যও বিখ্যাত। পিকে ব্যানার্জি, অমল দত্তের নাম আমরা সবাই জানি, কিন্তু গত 17 বছর ধরে বাংলার ময়দানের একজন কোচ আছেন যিনি বাংলার সব বড় ক্লাবের কোচিং করিয়েছেন, বাংলার সন্তোষ ট্রফি দলের কোচিং করিয়েছেন, এমনকি ইন্ডিয়া আন্ডার-20 দলেরও তিনি কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। এবছর তিনি কলকাতা লিগে এরিয়ান ক্লাবের দায়িত্বে। আমার সঙ্গে রয়েছেন রঞ্জন চৌধুরী। রঞ্জনদা, আপনাকে আমাদের শোতে স্বাগত। বলছি যে এই যে দীর্ঘ কোচিং যে যাত্রা, কলকাতার ফুটবলের এই 17 বছরে কি বিবর্তন দেখলেন, বা কলকাতা ফুটবল কতটা আধুনিক হয়ে উঠল? দু রকমই আছে। দেখুন, আধুনিক ওইভাবে আমি বলবো না। দেখুন, প্রত্যেকটা সময়ের সঙ্গে 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 না কিছু নিয়ম কানুনের সঙ্গে সঙ্গে যে খেলার যে পদ্ধতি কলকাতা লিগের, সেগুলো চেঞ্জ হয়েছে। একটা সময় 32টা টিম ছিল, একটা সিঙ্গেল লিগ ছিল। তারপরে একটা সময় আবার 10টা টিমের লিগ হয়েছে, ডাবল লিগ হয়েছে। তার মধ্যে থেকে 3-4টে করে টিম নেমে যেত, কম্পিটিশনটা অন্যরকম ছিল। এখন বিফোর লাস্ট ইয়ার 13টা 14টা টিমের তোমার প্রিমিয়ার ডিভিশন ছিল। এখন 26টা টিমের প্রিমিয়ার ডিভিশন হয়ে সেটাকে ডিভাইড করে গ্রুপ করে পরের দিকে নিয়ে যায়। মানে এই ফরম্যাটের সঙ্গে সঙ্গে না লিগের তারতম্য ঘটে, ফরম্যাটের সঙ্গে সঙ্গে লিগের যে চরিত্র সেটারও বদল হয়। তা সেক্ষেত্রে এই বদলটা আমি দেখতে পাচ্ছি। তবে এটা যেহেতু যারা নিয়ামক সংস্থা তারা এটাকে বারে পরিবর্তন করছে, তাদেরও নিশ্চিত পজিটিভ চিন্তাভাবনা আছে যে কী করে খেলাটাকে আরও আকর্ষণীয় করা যায়। কারণ কলকাতা লিগ হচ্ছে বাংলার ফুটবলে, কলকাতার ফুটবলের আতুরঘর এই জায়গাটা। তো এই জায়গাটাকে আমাদের ঠিকঠাক রাখতে হবে। একটা কথা বলুন তো, এখান থেকেই আসবে। এক্স্যাক্টলি। একটা কথা বলুন, আপনি ইন্ডিয়া আন্ডার-20 কোচিং করিয়েছেন। আমাদের কলকাতার যে এই মুহূর্তে প্লেয়ার, আপনি এরিয়ান ক্লাবের সঙ্গে কোচিং করাচ্ছেন, স্ট্যান্ডার্ড কতটা ফারাক? না, ওইভাবে ফারাক হয় না। বয়স যে বারগুলো, এইজ বার যে টুর্নামেন্টগুলো থাকে, তাতে ডিপেন্ড করে হচ্ছে যে কতগুলো ছেলে ওই এজের মধ্যে ওই পোটেনশিয়ালিটি, ওই কোয়ালিটিতে আসতে পারছে কি না, এগুলো ডিপেন্ড করে। আর ইন্ডিয়া টিমের পদ্ধতিটা একটু আলাদা। ওখানে সিলেকশন পদ্ধতিটা, ওখানে হচ্ছে আপনার স্কাউটাররা থাকে, তারা স্কাউট করে প্লেয়ার বেছে নিয়ে আসে, সেখান থেকে সিলেক্ট করতে হয়। তাও প্রায় 120-25 জন ছেলে যায়। আমি এইভাবে বলবো না, ওভারঅল আমি বলবো যে বাংলার ফুটবলের প্রসপেক্ট এখনও আছে, আগেও ছিল, আগামী দিনেও থাকবে। কিন্তু টোটাল সেটাকে প্রোগ্রামিং করে, টোটাল নার্সিং করে সেটাকে তুলে আনতে হবে, যেটা হচ্ছে আগামী দিনে আরও ভালো করে, আরও বেশি করে পরিকল্পনা। আপনি ধরুন এবার বাংলা সন্তোষ ট্রফি জিতলো, বা বাংলার ক্লাবগুলো ভালো করছে, আপনি কি বাংলার ফুটবলের আবার একটা রিভাইভাল দেখতে পাচ্ছেন? দেখুন, আমি না একটা জিনিস আমি বলি যে সন্তোষ ট্রফি জিতেছে, সেটা বাংলার জন্য নিশ্চয়ই এটা একটা তো এক ধাপ আগিয়ে দেবে, বা নতুন ছেলেদের জন্য একটা ইন্সপিরেশন। তবে সন্তোষ ট্রফি খেলায় আমি নিজেও কোচিং করেছি। একবার হচ্ছে রানার্স হয়েছি, ফাইনালে হেরে গেছিলাম কেরলের সঙ্গে, আরেকবার হচ্ছে ভালো রেজাল্ট হয়নি। কিন্তু একবার আমি এটা বলতে পারি, সন্তোষ ট্রফির যেই হচ্ছে আগে যেই মূল্যায়নটা ছিল, যে স্ট্যান্ডার্ড অফ ফুটবলটা ছিল, এখন সন্তোষ ট্রফি কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন ফরম্যাটে খেলা হয়। আগে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের প্লেয়াররা খেলতো, বাইরের ছেলে অ্যালাউ থাকতো বাইরে। আগে সন্তোষ ট্রফি আমরা বছরের পর বছর চ্যাম্পিয়ন, আমি নিজে। তা সত্ত্বেও তো এবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি, মানে বাকি রাজ্যের তুলনায়। ডেফিনেটলি। মানে কি বাংলার ফুটবলটাকে আবার রিভাইভ হচ্ছে? এই যে বললাম, বাংলার ফুটবল কখনোই সেইভাবে ডাউন হয়নি। কখনো হয়তো রেজাল্ট যদি আপনি বলেন, রেজাল্ট কাউন্ট করে, সব সময় রেজাল্ট কাউন্ট করে ডেফিনেটলি, কিন্তু রেজাল্টটাই হচ্ছে সব নয়। কখনো আলটিমেটলি আমরা দেখতে পাই বলে, কিন্তু ফুটবলের যে স্ট্যান্ডার্ড, প্লেয়ারদের স্টেট স্ট্যান্ডার্ড, আমি মনে করি যে
ফুটবলের স্ট্যান্ডার্ডটা, আমাদের ছেলেদের স্ট্যান্ডার্ডটা যথেষ্ট আছে। হ্যাঁ, কোয়ালিটি ডেফিনেটলি কোয়ান্টিটি থেকে হচ্ছে কোয়ান্টিটির জায়গাটা থেকে কমেছে, কিন্তু কোয়ালিটি ওয়াইজ সেই কোয়ালিটি এখনও ভালো ভালো ছেলে হচ্ছে ময়দানে খেলছে। তাদের যদি ভালো জায়গা, বিশেষ করে বড় টিমগুলো, দেখুন আমাদের যদি এখানে বড় টিমে যদি খেলার সুযোগ না পায় না ছেলেরা, এরা একটা দুটো তিনটে বছর পরে না মোটিভেশনটা হারিয়ে যায়। তা এবার আপনাদের এরিয়ান টিম কেমন হলো, কতটা সম্ভাবনা আছে? এরিয়ান্স টিমের ফুটবল ইতিহাস কিন্তু দীর্ঘ, বিরাট। আগে একটা সময় প্রায় ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাগানের সঙ্গে প্রায় একই সঙ্গে উচ্চারিত হতো এরিয়ান্সের নাম। সামাও মাঝে একটু স্ট্রাগল করছিল, কখনো ভালো হয়েছে কখনো খারাপ হয়েছে, স্ট্যান্ডার্ডটা যেটা সেটা মেনটেন হচ্ছিল না। তা আমায় যখন এই বছর সমুদ্র কোচ করার জন্য আমায় যখন কথা বলার জন্য ডাকলাম, আমি একটা কথাই বলেছিলাম, সৌরভ গাঙ্গুলিও এখানে হচ্ছে অ্যাজ এ প্রেসিডেন্ট জয়েন করেছে। তা আমি একটা কথাই বলেছিলাম, দেখুন আমি কিন্তু এরিয়ান্স ক্লাবে করতে পারি, আমার কিন্তু টার্গেটটা অন্যরকম আছে। যদি আপনাদের টার্গেটটা আমার যে ইচ্ছা, আমার যে টার্গেট আছে তার সঙ্গে যদি মেরে, তাহলে কি শর্ত দিয়েছিলেন? আমি বলছি, আমি পয়সাকড়ির থেকেও আগে এটা এনেছিলাম যে অ্যাটলিস্ট আপনারা ভাবুন যে 3 বছরের মধ্যে ক্লাবটা আই লিগ খেলবে, টার্গেটটা জানি ওই টার্গেট থাকে। সমুদ্র বললো তখন সমুদ্রও বললো যে আমারও ইচ্ছা যে আমিও দেখে যেতে চাই যে এরিয়ান্স ক্লাব আই লিগ খেলছে, তাহলে তো অসুবিধা কিছু নেই। তবে এক্ষুনি হবে না, মানে এটা দিস ইজ অনলি বিগিনিং রাইট নাও। তা আমরা শুধু স্টার্ট করছি এটা দিয়ে, কলকাতা লিগটা দিয়ে শুরু করব। এবার আগামী দিনে যদি সব কিছু ঠিকঠাক থাকে, কারণ এখানে একটা জিনিস জানবেন যে এরিয়ান্সের মতো ক্লাবে এই বছর কিন্তু কলকাতা লিগে অন্তত ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাগান ছাড়াও অন্তত আরও 8 থেকে 10টা টিম আছে যারা বিগ বাজেটের টিম করেছে। আপনি নিজেও খবর রাখেন, নিশ্চয়ই জানেন। সেক্ষেত্রে এই যে এরিয়ান্সের মতো টিমগুলির ক্ষেত্রে এগুলো মিডিয়াকার বাজেট থাকে, তো একে টিম করাটাও একটা চ্যালেঞ্জিং, কারণ এখানে যেহেতু অন্যান্য টিমগুলো বাজেট অনেক হাই থাকে, কোয়ালিটি অফ প্লেয়ার্স, বাঙালি প্লেয়ার বিশেষ করে কিন্তু সীমিত। আমি একটা কথা বলছি, প্রিমিয়ার লিগে 26টা দল, সেখানে কোয়ালিটি অফ প্লেয়ার কিন্তু সীমিত। যদি হচ্ছে আমি ধরেও নিই যে তর্কের খাতিরে যে কত প্লেয়ার থাকতে পারে, 100 প্লেয়ার থাকলেও 100 প্লেয়ার যদি কোয়ালিটি প্লেয়ার থাকে, সেখানে আপনি 26টা টিমে কটা করে প্লেয়ার হচ্ছে। তা সেক্ষেত্রে যেই টিমগুলো কোয়ালিটির ছেলে আছে, সেই ছেলেগুলোকে যাদের হচ্ছে আর্থিক বল আছে, তারা আগের থেকে নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে অনেক চিন্তাভাবনা করে, অনেক প্ল্যানিং করে আমি বেশ কিছু পুরুলিয়ার থেকে আদিবাসী ছেলে নিয়েছি, মানে সিকিম থেকে আনছি, মানে চেষ্টা করছি যে আমাদের এখানকার ছেলেদেরই বেশি প্রাধান্য দেওয়ার। আপনি হয়তো শুনলে খুশি হবেন যে আমার টিমে এখনও পর্যন্ত 26 জন প্লেয়ার রেজিস্টার্ড হয়েছে, তার মধ্যে 24 জন বাঙালি ছেলে। তা আমরা চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করলে তো হবে না। অ্যাট দ্য সেম টাইম তো আমার এই টিম নিয়ে আপনি কতটা বাকিদের বেগ দিতে পারবেন? এই লেভেলেও তো টিকে থাকতে হবে, সেটাই হচ্ছে কথা। আমি আশাবাদী যে আমাদের যারা এই বছর যারা এই টিমে যারা ইনক্লুড হয়েছে, তারা ডেফিনেটলি ভালো পারফরমেন্স করে। আমি আশাবাদী, কারণ কোয়ালিটি প্রত্যেকের আছে, এক্সপিরিয়েন্স হয়তো কোথাও একটু কম, কারণ এই লেভেলে একটু এক্সপিরিয়েন্স ম্যাটার করে। বুঝতে পারি রঞ্জন, আমার লাস্ট প্রশ্ন, এবার আপনার টার্গেট কি? ওই জন্য ফার্স্ট টার্গেট ডেফিনেটলি সুপার 6-এ টিমটাকে প্রমোট করা, তারপর আগামী দিনে আমি না এইভাবে ঠিক টার্গেটটা এইভাবে ভাবি না। আমি বরাবরই এখানে কোচিং করে আমি ছেলেদেরও বলি ম্যাচ বাই ম্যাচ ভাবতে আমি বলি পরিষ্কার কথা, যে ম্যাচ টু ম্যাচ। কারণ হচ্ছে এখানে একটা ম্যাচের পরের ম্যাচের স্ট্যান্ডার্ড, ডিফারেন্ট গ্রাউন্ড, ডিফারেন্ট সিচুয়েশন, কমপ্লিটলি এনভায়রনমেন্টটা ডিফারেন্ট থাকে। তা সেক্ষেত্রে একটা করে ম্যাচ আমি একটা করে হার্ডল ভাবি, যে একটা করে হার্ডল পজিটিভ ওয়েতে ওটাকে পার করতে হবে। এই বছর সিনিয়র জুনিয়র বেসিস টিম হয়েছে, ঠিক আছে। এবার স্যার যেরকমভাবে বলছে আমরা সেরকমভাবেই মানে প্র্যাকটিস শুরু হয়েছে, আমার 10-15 দিন হয়ে গেছে প্র্যাকটিস শুরু হয়েছে। তো সেরকমভাবেই প্লেয়াররা ট্রাই করছে নিজের 100% দেওয়ার মাঠের মধ্যে। তো আশা করি ফল ভালো হবে, রেজাল্ট ভালো হবে, ম্যাচে দেখা যাবে যেটা হবে। তো তোমাদের ডেম্পোর যে প্র্যাকটিস করতে আর এখানে রঞ্জনদার প্র্যাকটিস কতটা ডিফারেন্ট, কতটা নতুন শিখছো? নতুন তো স্যারের সঙ্গে আগেও আমি ছিলাম, 2 বছর ভবানীপুর ছিলাম স্যারের সাথে, তো কিছুই নতুন না। ডেম্পোতেও যেরকম হতো স্যারও আরও ভালো, স্যারের কাছে এসে অনেকটাই আরও ভালো হয়, মানে স্যারের প্র্যাকটিসটা অনেকটাই ভালো, মানে ফরেন কোচ যেমন করায় প্র্যাকটিস, ফরেন কোচ তো সেরকমই প্র্যাকটিস এখানে হয়। এবার তোমাদের এক্সপেকটেশন কি বা টার্গেট কি? আমাদের তো ফার্স্ট টার্গেট আমাদের স্যার যেমন বলে দিয়েছে, আমরা ভাবছি সুপার 6 ফার্স্ট কোয়ালিফাই করা।
তারপরে তো সুপার 6 কোয়ালিফাই করার মতো তোমাদের টিমের স্ট্রেংথ আছে? নিশ্চয়ই আছে, স্যার ওরমভাবেই টিম করেছে, আমরাও ওরমভাবেই প্রিপেয়ার হচ্ছি যে সুপার 6 যারা যেতে পারি। বড় বড় যে টিমগুলো আছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহান স্পোর্টিং, ডিএইচএফসি, তাদের সঙ্গে পাল্লা দিতে পারবে এরিয়ান? সবাই 11 জনই খেলবে, এক মাঠে 11 জন খেলবে, তো 11 জনই মানে বেশ দেবে, আর ওদেরও 11 জনই খেলবে, কেউ মানে সবাই প্লেয়ার, আমরাও প্লেয়ার, ওরাও প্লেয়ার। কলকাতা ফুটবল লিগ এখনো তোমার কাছে কতটা এক্সাইটিং, কতটা নিজের পারফরমেন্স তুলে ধরার জায়গা? কলকাতা ফুটবল লিগ সবসময় এক্সাইটিং, কেন আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই লিগটার জন্য, আর আমাদের ইন্ডিয়ার জনপ্রিয় লিগ, আমরা এটার জন্য খুবই অপরাচ্ছি, আর আশা করছি এবছর যেন ভালো পারফরমেন্স দিতে পারি। আচ্ছা, এইবার বলো, এবার তোমাদের টিম কেমন হয়েছে, তোমরা কোন গ্রুপে আছো, কি একটু ডিটেলে বলো। আমাদের টিম খুবই ভালো হয়েছে, আর কোচ যেমন প্র্যাকটিস করাচ্ছে, আমি আশাবাদী এই টিম ভালো রেজাল্ট করবে। আর আমাদের গ্রুপটা এমনি একটু টাফ আছে, ঠিক আছে, যে আছে ডায়মন্ডার আছে, মামারান আছে, ভবানীপুর আছে, তারপর আমাদের ইউনাইটেড আছে, আরও অনেক সব ভালো ভালো টিম আছে, কিন্তু আমরা অপোনেন্টকে দেখলে তো হবে না, আমার নিজেদের প্র্যাকটিস করতে হবে আর ফাইট করতে হবে। কোচ যেমনভাবে বলছে আর সেটা মেনে করলে হয়তো ভালো রেজাল্ট পাবো আমরা।